আমি কোনো চাকরিজীবীকে ছোট করছি না, আমার মনে হতো যেন চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। এই জন্য আমি চাকরি ছেড়ে দিই, এবং চাকরি ছেড়ে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে দেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করবে এবং আমার নিজের একটা পরিচয় তৈরি করবো। আমার খামারের মাসিক আয় সমস্ত খরচ দিয়ে, খাদ্য খরচ, ওষুধপত্র খরচ দিয়ে, আমার 2টা ভ্যানালা আছে, তাদের সমস্ত খরচপত্র দিয়ে কোনো মাসে 1 লাখ থাকে, এক মাস 1 লাখ প্লাসও থাকে। স্টুডেন্ট থাকা অবস্থায় যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি হয়। আমি 2 মাস চাকরি করার পর চাকরি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে ইচ্ছা ছিল যে ভালো একটা কিছু করবো, এই জন্য বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ওই প্রস্তুতি নেওয়া অবস্থায় তখন মনে হলো যে না, উদ্যোক্তা হবো। মনের মাঝে হতো কি যে উদ্যোক্তা হবো, কিন্তু আমি যদি কারোর আন্ডারে চাকরি করি তখন আমার এদেশের অর্থনীতির সঙ্গে আমার ভূমিকাটা ছিল না। আমি দেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করার জন্য আমি চাকরি ছেড়ে দিয়ে উদ্যোক্তা হয়ে যাই। যখন আসলে চাকরি ছেড়ে দিই তখন আমি জানতাম যে আমি উদ্যোক্তা হব, কিন্তু আসলে কোন পণ্য নিয়ে কাজ করব, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেরকম কোনো সিদ্ধান্ত ছিল না। চাকরি ছেড়ে দেওয়াটা পরিবারের থেকে আশেপাশের লোকজনকে ওইটাকে খারাপ ভাবে বেশি নিয়েছিল। আত্মীয় স্বজন দিয়ে প্রতিবেশীদের ধারণা ছিল যে চাকরি ছেড়ে দিয়েছে মানে মেয়ে কোনো কিছু করে খাবে না, তাও আবার ব্যাংকের চাকরি। আর ফ্যামিলি থেকেও মানে চাকরি ছাড়াটাকে খুব একটা খারাপ ভাবে বাবা নেয়নি, কারণ আমি ছোটবেলা থেকেই যেটাকেই করেছি আমার বাবা আমার সেটাকেই সাপোর্ট করতো, এই কারণে তেমন কিছু বলিনি। কিন্তু আমি যে উদ্যোক্তা হব, মুরগি পালবো, এটা কেউ মেনে নেয়নি মন থেকে। জানি না যে উদ্যোক্তা হব মানে বাবা চাইতো যে ওই চাকরি ছেড়ে দিছি ভালো একটাতে ঢুকবো, কিন্তু আমার এই মুরগি পালনকে সে মেনে নেয়নি। তারপরে এই কারণেই আমার ফ্যামিলি থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। উদ্যোক্তা হওয়ার প্রথম সেটা হচ্ছে সাহস। যার মধ্যে সাহস নেই সে উদ্যোক্তা হতে পারবে না। আর লাইফে কিছু করতে হলে একটা রিস্ক নিতে হয়। আমি সেখান থেকে একটা রিস্ক নিয়েছিলাম। আমি ভাবছিলাম যে এই রিস্ক আমি কাটায় উঠতে পারবো এবং মানে আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে আমার সফলতা আসবে। যখন আমি মুরগিটা শুরু করি, 12টা ব্রয়লার মুরগি দিয়ে যখন শুরু করি, ওই 12টা ব্রয়লার মুরগি বিক্রির পরেই আমার যাতে কোনো ইসের সঙ্গে, ডিলারের সঙ্গে যুক্ত না হতে হয়, এই জন্য আমি নিজে ইনকিউবেটর মেশিন কিনি। হ্যাঁ, ওই 12টা মুরগি বিক্রি পরে যখন আমার মনে হলো যে না, এটাকে আমি বাণিজ্যিক ভাবে নিব, তখন আমি ইনকিউবেটর মেশিন কিনলাম। আর ইনকিউবেটর মেশিন কেনার মূল উদ্দেশ্য যে আমি একটা ডিম 15 টাকায় কিনে 17 টাকা খরচ করলে একটা বাচ্চা পাবো, কিন্তু কোনো ডিলারের থেকে যখন বাচ্চা নিতে যাব তখন আমি 17 টাকায় বাচ্চা পাবো না। একটা বাচ্চা মিনিমাম 50-52 টাকা লাগবে। তাতে আমার যে টাকাটা সেভ হবে ওই টাকাটা দিয়ে আমি বাচ্চা রেডি করে ফেলতে পারবো। যখন আমি একসঙ্গে 500 বাচ্চা পাই, আমার প্রথম ফার্স্ট আওয়ারে আমি ডিম দিছিলাম 500 বাচ্চা পাওয়ার পরে ওই যে বাচ্চা পাচ্ছি মেশিন থেকে, ওইটা নিয়ে তখন আমার ভিতরে একটা কাজ করলো যে না, এটাকে আরো বড় পরিসর করতে হবে। তখন আমি ইনকিউবেটর মেশিন আবার বাড়ালাম। বাড়ানোর পরে ওই যে বাচ্চাটা এখন মনে হয় যেন ওদের কাছে ওদের সঙ্গে না চলে ভালোই লাগে না। যখন ইনকিউবেটর মেশিন একটা কিনেছি কয়দিন আগে, যখন বাচ্চার চাহিদা বেশি ছিল কিন্তু মেশিনের ক্যাপাসিটি কম ছিল, তখন আমি একটা রিস্ক নিয়েছিলাম, হারিকেন তুষে বাচ্চা ফুটাতাম। হারিকেন তুই দিয়ে বাচ্চা ফুটাইছি আমি। এটা হচ্ছে আমি ইউটিউবে দেখি যে মুন্সিগঞ্জ এলাকায় ওরা হাঁসের ডিম ফুটাই হারিকেন তুই দিয়ে। আমি ইউটিউব দেখিয়ে ওইটাকেই করি। করার পরে আমি পরীক্ষামূলক প্রথম 100 ডিম দিই, মুরগির ডিম 100 ডিম দিয়ে আমি 95% বাচ্চা পাই, এবং তারপরে ওখানে আমি 2-3 চালান ফুটাইছি, এবং এইটার জন্য আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিশেষ সাহিত্য পুরস্কারটাও পেয়েছি। সারা বাংলাদেশের মধ্যে একমাত্র মুরগির ডিম হারিকেন তুষে ফুটায় সফল হয়েছি আমি। 24 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার এখানে 2-3 জন কাজ করতো, কিন্তু ফেব্রুয়ারিতে আমার খামারে আমার উপজেলায় একটা প্রোগ্রাম ছিল 7 দিনের। আমি পুরো খামারটা ওদের উপরে দায়িত্ব দিয়ে আমি ওই প্রোগ্রামে কাজে ছিলাম। খামারে এক কথায় আমি ঢোকার কোনো সুযোগ পাইনি। তারপরে আমার খামারে রোগ হয়, রোগ হয়ে আমার 4000 মুরগি মারা গেল। কিন্তু ওদের কাছে শুনলেই বলতো যে আমরা ওষুধপত্র দিছি। তখন আমার মনে হলো যে না, মুরগির খামার নিয়ে আমার কাজ করতে হলে এখানে কোনো লোকের উপর আমার নির্ভরশীল হওয়া যাবে না, যত কাজ হোক আমি নিজে করবো। তারপর থেকে আমি লোককে বাদ দিয়ে দিছি, দিয়ে পুরো দেখাশোনা আমি করি। কিন্তু আমার 2 জন আছে, একজন ভ্যানালা আছে, একজন অটোওয়ালা আছে। বাচ্চা যেখানে অর্ডার থাকে বিভিন্ন জায়গাতে ওরা পৌঁছে দেয়। 23 সালে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম সফল খামারি হিসাবে। সিও থেকে পুরস্কার পেয়েছি। তারপরে কৃষি অফিস থেকে আমাকে অ্যাওয়ার্ড দিছিল সফল খামারি হিসাবে। প্রাণী সম্পদ থেকে সফল খামারি হিসাবে অ্যাওয়ার্ড দিছিল। তখন মনে হলো যে এত দূরে যখন আসছি, তখন এখানে যতই আমার বাধা আসুক, আমি যে একটা কাজে যাচ্ছি সেখানে বাধা আসবে, কিন্তু এখন আমাকে থেমে গেলে হবে না, এই কাজটাকে আমার আরো গভীর ভাবে করতে হবে। তখন আমার মেশিনে 1000 ডিম ছিল। আমার প্রাণী সম্পদের ডাক্তার বললো যে আপা, আপনি 1000 ডিমের যে বাচ্চা আসবে বাচ্চা বিক্রি করে দেন, আপনার এখানে সেফটি না। তখন আমি বললাম যে স্যার, সেফটি না মানে কি, এখানে ঝুঁকি নিতে হবে। আমি উদ্যোক্তা মানে আমাকে ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে, কারণ উদ্যোক্তা 10 জন মানুষ যেটা ভাবে, একজন উদ্যোক্তা তার থেকে বিকল্প কিছু ভাবে। তবে আমি এই 1000 ডিম দিয়েই ছাড় আবার শুরু করবো। তখন ওই 1000 ডিমের বাচ্চা যেটা পাই সেটা দিয়ে আমি শুরু করি, আবার নতুন করে শুরু করার পরে আল্লাহর রহমতে আমি 2-3 মাসের মধ্যে আবার আমার আগের চেয়েও বেশি, এবং আগে তো আমার ক্যাপাসিটি ছিল হচ্ছে 2-3 হাজার বাচ্চার ক্যাপাসিটি ছিল, কিন্তু এখন এই যেটা দেখছেন এখানে তো প্রায় 10,000 এর ক্যাপাসিটি করা। তারপরে এই জমিটা নেওয়া হয়েছে 14 শতক জমির উপরে করছি। এই জমিটা আমার ছিল না তখন, যা করেছি সব মুরগির টাকা দিয়ে। আমার মুরগি টাকা দিয়ে এই জমিটা নেওয়া হয়েছে, এই জমিতে খামার করেছি, এবং এই জমি নেওয়া, খামার করা বা এখানে যে মুরগি আছে যা, এটা আমার 20 লক্ষ টাকার ইনভেস্ট আছে এখানে। আর আমার একটা ছিল কি যে আমি যখন সফল হব তখন আমার টার্গেট ছিল যে আমি যে মাসে হিসাব করব যে আমার ব্যবসায় লাভ এসেছে, সেই মাস থেকে আমি কিছু মানুষের পাশে দাঁড়াবো। যেমন আমার এখন আমি যেটা করি, আমার ব্যবসায় যেটা প্রফিট আসে ওই প্রফিটকে আমি 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ আমার খামারের উন্নয়নের জন্য রেখে দিই, একটা ভাগ আমি দিয়ে, আমার বাবা মা দিয়ে, আর আমার একটা ভাস্তি আছে ওর পিছনে খরচ করি। আর একটা অংশ আমি বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, তারপরে এতিমখানায় হাফেজ বাচ্চা আছে কয়েকটা, ওদের পিছনে খরচ করি। 2টা এমনি বাচ্চা